গোটা দেশ গোটা বিশ্বের মানুষ একের পর এক জঙ্গি হামলার একাধিক উদাহরণ দেখেছে। এই বিশ্ব দেখেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে চোখের সামনে গুড়িয়ে পড়তে। ভারত দেখেছে 1993 মুম্বাই বিস্ফোরণ কাণ্ড। এরপরও রয়েছে আরও একাধিক জঙ্গি হামলার ঘটনা, যার মধ্যে সবথেকে বেশি নাড়িয়ে দিয়েছে 26/11 সেই মুম্বাই ব্লাস্ট, যেখানে কাসাবের নেতৃত্বে একাধিক হামলা, নিরীহ কত মানুষের প্রাণ গিয়েছিল। কিন্তু এরপরও দেখা গিয়েছে নানা ক্ষেত্রে কখনো সীমান্তে অহেতুক উত্তেজনা, কখনো বা নানাভাবে উত্তপ্ত করার মরিয়া প্রচেষ্টা, কখনো দেখা গিয়েছে পাকিস্তানের। সতর্ক আমাদের দেশ, সতর্ক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সেখানে কোনো ঝিলেমি বরদাস্ত করা হবে না, দুষ্কৃতীদের রাত করা হবে না, জঙ্গিদের বরদাস্ত করা হবে না। ঘর মে ঘুসকে মারেঙ্গে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি আমরা দেখেছি একেবারে প্রায় মাসখানেক বা ডেরেক অন্তত অতিক্রম করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার মুহূর্ত। কিন্তু তারপর কি পরিস্থিতির কিছুটা বদল হয়েছে? নানাভাবে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু হঠাৎ করে আবার উপকূল থেকে কোথাও যেন মনে হচ্ছে উপকূলকে আরও অনেক বেশি নিরাপত্তায় জোর দিতে হবে, কারণ 26/11 ধাঁচে এই পূর্ব উপকূল থেকে জঙ্গি আক্রমণের শঙ্কা তৈরি হচ্ছে। গোয়েন্দা রিপোর্টে সতর্ক আমাদের উপকূল রক্ষীরা। কেন নজর দিতে হচ্ছে? কারণ এই নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে পূর্ব উপকূলে 5th জেনারেশন ফাইটার জেট হাতে পাচ্ছে ভারত, আর পুতিনের বিশেষ সহযোগিতায় যেখানে শক্তি বৃদ্ধি হয়েছে ভারতের। ইউনুসকে আবার কোণঠাসা করতে প্রেসিডেন্টের সঙ্গে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। অনেকগুলো দিক রয়েছে এর, কারণ শুধু তাই নয়, এই গোটা বিষয় নিয়ে একটা পর্যালোচনার জায়গা তৈরি হয়েছে। কেন হঠাৎ করে উত্তেজনার পরিস্থিতি, উপকূলরক্ষী বাহিনী তারা কতটা সতর্ক, সঙ্গে রয়েছে বাংলাদেশে উদ্ভূত একাধিক পরিস্থিতি। বিশ্লেষণ করবেন এই মুহূর্তে জিরো আওয়ারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, স্বাগত আজকে জিরো আওয়ারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো দিক রয়েছে। সত্যি কথা বলতে গেলে কি এমন পরিস্থিতি তৈরি হলো, অনেকগুলো উদাহরণের প্রসঙ্গ টানলে সত্যি কম বলা যায়। কি মনে হচ্ছে যে আমাদের নতুন করে উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আবার সতর্ক হতে হচ্ছে? এই পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও অনেকটাই শক্তি বৃদ্ধিও হয়েছে ভারতের। একদমই সর্বশেষবিন দর্শকদের বলছিলে সঠিকভাবে। এবং তুমি দেখবে আজকে যখন আমরা জিরো আওয়ার করছি তখন কলকাতার আকাশে একদম মেঘের ঘনঘটা, কলকাতা জুড়ে, শহর কলকাতা জুড়ে জল জমেছে। ঠিক তেমনিভাবে আমাদের প্রতিবেশী বাংলাদেশে এখন রাজনৈতিক একটা গুমট এবং অস্থির পরিস্থিতি, একটা কখন কি হয় পরিস্থিতি। এবং এটা গোয়েন্দা রিপোর্ট বলছে, আমরা বলছি না। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে বাংলাদেশে, যে কোনো মুহূর্তে এমনই পরিস্থিতি, এমন গুমট পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে দুটো বড় খবর আমাদের হাতে, যেটা আমরা জিরো আওয়ারের শুরুতেই জানাবো, যে আমরা ফাইনালি আমাদের হাতে সুখোই 57 Su-57 হাতে পাচ্ছি, 5th জেনারেশনের ফাইটার জেট খুব দ্রুত হাতে পাচ্ছি। আমরা ডিটেলসে আসছি কিভাবে কখন পাচ্ছি, কতগুলো পাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের ইস্টার্ন কমান্ড নেভির থেকে একটা চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার আগে বলা প্রয়োজন যে যেটা শুরু করছি প্রতিবেশী বাংলাদেশ, সেখানে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, যেটা আমাদের অর্থাৎ পার্শ্ববর্তী দেশ, বড় প্রতিবেশী এবং আমাদের রাজ্য বাংলার জন্য ভীষণ আশঙ্কাজনক। প্রথম বিষয় হলো যে সম্প্রতি যে ছবি দেখা গেছে, যে ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার চেষ্টা আমরা জিরো আওয়ারে একাধিকবার বলেছি। মোহাম্মদ ইউনুস চাইছেন যে জুলাই ঘোষণাটা ইমিডিয়েটলি করতে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে পারলে এক্ষুনি তিনি করে দেন, এরকম একটা পরিস্থিতি তার সিন্ডিকেট চাইছেন। এটা ওয়াকারুজ্জামান বুঝতে পেরেই ওয়াকারুজ্জামান যেটা করেছেন, তিনি সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছেন, সরাসরি হাত মিলিয়েছেন। সেই ছবি আমাদের কাছে আসছে। কিভাবে হাত মিলিয়েছেন তোমাকে বলবো। সেনানিবাসে যে বিশেষ সম্মান তার রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, একটা গার্ড অফ অনার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সেনার তরফে। এটাকে নির্দিষ্টভাবে সে দেশের তরফে বলা হয় প্রেসিডেন্ট গার্ড অফ অনার। এই প্রেসিডেন্ট গার্ড অফ অনার তাকে দেওয়ার পরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাসরি স্বয়ং স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তার সঙ্গে কারা ছিলেন শুনে নাও, যে দর্শকদের বলি যে সেনা প্রধানের সঙ্গে ছিলেন অ্যাডমিরাল অর্থাৎ নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান, এবং ছিলেন এয়ার চিফ মার্শাল অর্থাৎ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ। অর্থাৎ 3 বাহিনীর প্রধানই রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন এই সেনানিবাসের অনুষ্ঠানে, যেটা সোমবার দিন বিকেল পর্যন্ত চলেছে।
এবং তোমাকে বলবো যে এই নাজমুল হাসান, অ্যাডমিরাল নাজমুল হাসান, যাতে চট্টগ্রাম বন্দরের আপাতত পরিচালনার ভার তুলে দিয়েছে ইউনুস সিন্ডিকেট, তিনি তাতে একদমই, অর্থাৎ এই গোটা প্রক্রিয়ার মধ্যে তিনি যে ভীষণ নাখুশ, সেটা তার যে ক্লোজ সার্কিটে তিনি একাধিকবার বলেছেন। সেই তথ্য আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে এসছে। এবং ইউনুস সিন্ডিকেটের প্ল্যানিং হলো যে এই নৌবাহিনীর প্রধানের হাতে মাস তিনেক চারেক রেখে সেটিকে একদম পার্মানেন্টলি আমেরিকার কোনো একটি কোম্পানির হাতে, একটি সংস্থার হাতে, দুবাই বেসড, তুলে দেওয়া, অর্থাৎ পুরোপুরি দেশটাকে ভেঙে দাও। এবং মোহাম্মদ ইউনুসের প্ল্যানিং হলো যে জুলাই ঘোষণা, অর্থাৎ সংবিধান অনুসারে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনোভাবেই ইমপিচমেন্ট আনা সম্ভব নয়, কারণ সংসদটাই নেই। তাহলে সংবিধান কী করে বাতিল করা হবে? জুলাই ঘোষণা। এবং জুলাই ঘোষণা করতে পারলেই সংবিধান বাতিল, সেনা প্রধানরা বাতিল এবং রাষ্ট্রপতি বাতিল। এটা জানার পরেই ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন তিনি এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের একদম গলার কাটা, এবং সেই কারণে তিনি একত্রিত হচ্ছেন। কারণ অন্যদিকে ফাইজুর রহমানরা, ইউনুসপন্থী যে সেনা গোষ্ঠী আছে, তারা আবার ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ক্যান্টনমেন্টে একটা করে গোষ্ঠী তৈরি করছে বলে গোয়েন্দা রিপোর্টগুলো আমাদের হাতে আসছে। ফলে ওয়াকারুজ্জামান তার সঙ্গে 3 বাহিনীর প্রধানকে নিয়ে একদম সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক গভীর করছেন। তারা সেনানিবাসে রাষ্ট্রপতিকে বিশেষ সম্মান জানাচ্ছেন, দেশকে বাঁচাতে, বাংলাদেশকে বাঁচাতে, সে দেশের সংবিধানকে বাঁচাতে। বাংলাদেশ যদি ক্রমশ অস্থির হয়, তাহলে ভারতকেও সেই অনুসারে তার গুটি সাজাতে হবে এবং আমাদের প্রত্যাঘাত বা প্রত্যুত্তরের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা চাইছি না সেটা, আমরা চাইছি বাংলাদেশকে বুঝিয়ে পথে রাখতে। এবং যে ছবিটা আসছে, তুমি দেখবে যে গতকালই সন্ধ্যের পরে যে ছবিটা আসে, যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে গোয়েন্দা শাখা ডিজিএফআই, সেই ডিজিএফআই এ যে যাবতীয় অ্যাকাউন্টস এবং তাদের প্রাক্তন ডিজিএফআই কর্তা, তাদের যাবতীয় অ্যাকাউন্ট ইউনুস সিন্ডিকেটের যে ফিনান্সিয়াল অফেন্স যারা দেখেন, তারা ইতিমধ্যে ফ্রিজ করেছে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বড় আঘাত বলে একটা বড় অংশ মনে করছেন। তার পরিপ্রেক্ষিতে দুটো অন্য তথ্য আমরা পাচ্ছি, যেটা আমরা এইমাত্র দর্শকদের জানিয়েছি। গোয়েন্দা রিপোর্ট অনুসারে যেহেতু পশ্চিমের, অর্থাৎ ওয়েস্টার্ন পার্টে আমাদের ইতিমধ্যে সেখানে নোটাম জারি করা রয়েছে, আমাদের সতর্কতা অনেক বেশি। পূর্ব উপকূলে অনেক জায়গায় ফেন্সিং নেই, বিশেষ করে আমাদের যে বে অফ বেঙ্গল এবং আমাদের খাড়িগুলো আছে, সেগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমাদের অনেক সময় আমাদের যে বিভিন্ন নজরদারির যদি কোনো ফাঁক থাকে, সেই ফাঁকগুলোই ঠিক 26/11 যেভাবে করাচি থেকে মুম্বাইয়ে আজমল কাসিমরা এসে হত্যালীলা চালিয়েছিল, 17 জনকে খুন করেছিল, ঠিক সেভাবেই এই পূর্ব উপকূল বেয়েই বাংলাদেশের জনপথকে ব্যবহার করে সে দেশের ইউনুসপন্থী সেনার একটা সমর্থন নিয়ে জঙ্গিরা বোধহয় অনুপ্রবেশ করতে চাইছে। সেই তথ্যই কি গোয়েন্দা রিপোর্ট পেয়েছে আমাদের উপকূলরক্ষী বাহিনী? কারণ তোমাকে বলবো যে আমাদের ইস্টার্ন নেভাল কমান্ড থেকে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টের ছবি আমরা স্ক্রিনে রাখবো। সেই পোস্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টার্ন কমান্ড এ ধরনের পোস্ট সচরাচর করে না। তারা লিখছেন যে মিশন মানডে, এবং তাতে তারা বিভিন্ন যুদ্ধ জাহাজের ছবিগুলো রেখেছেন তাদের সেই পোস্টের মধ্যে। কি রেখেছেন ছবিতে? তাতে 3টে ফ্রিগেটের ছবি তারা রেখেছেন এবং একটা ডেস্ট্রয়ারের ছবি রেখেছেন, এবং মুখগুলো সব বাংলাদেশে অভিমুখে রেখেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 3টে ফ্রিগেটের সঙ্গে, প্রতিটি ফ্রিগেটের সঙ্গে 20 থেকে 25টা করে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ইনস্টল করা থাকে, এবং আমাদের ডেস্ট্রয়ারের সঙ্গে 40 থেকে 45টি ব্রহ্মোস ইনস্টল করা থাকে। ব্রহ্মোসের কি রূপ, কি তীব্রতা, কি বিপজ্জনক, তা পাকিস্তান হাড়ে হাড়ে বুঝতে পারছে। কয়েকটা ব্রহ্মোস আমরা শুধুমাত্র হিট করেছিলাম। তাহলে এতগুলো ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার যদি পূর্ব উপকূলে ঢুকেই পড়ে, তাহলে কি পরিমাণ ব্রহ্মোস যাবে সেখানে তুমি আইডিয়া করতে পারছো। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের ইস্টার্ন নেভি কমান্ড এই পোস্টটা করলো কেন হুঁশিয়ারি কাদেরকে? তাহলে কি কোনো একটা ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে ইউনুসপন্থী সেনাগোষ্ঠী এবং জঙ্গিরা, হিজবুত তাহরিরা করছে? এবং তার পাশাপাশি একটা বড় খবর আমরা দর্শকদের জানাবো, সেটা হলো শেষ পর্যন্ত চূড়ান্তভাবে আমাদের হাতে 5th জেনারেশন, অর্থাৎ 5ম প্রজন্মের ফাইটার জেট Su-57 বা সুখোই 57, সেটা আমরা ফাইনালি হাতে পাচ্ছি, এবং পুজোর পরেও আমরা হাতে পেয়ে যাব প্রথম পর্যায়টা। এবং এটা এতটাই অত্যাধুনিক যে তোমাকে বলে রাখবো যে এটা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। রাফায়েলের দাপটে পাকিস্তান এবং সংলগ্ন দেশ একদম ত্রাহি মধুসূদন যখন অবস্থা, তখন আমাদের হাতে 5th জেনারেশনের Su-57 আসছে। এবং তোমাকে বলে রাখবো যে মোট 72টা আসার সম্ভাবনাই আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে। এবং তার পাশাপাশি সুখোই 57-এর যে 36টি, যেটি প্রথম পর্যায়ে আমাদের আসবে, সেটি মূলত রাশিয়ার এয়ারফোর্সের জন্য রেডি করা হচ্ছিল। কিন্তু যেহেতু পাকিস্তানকে চীন J-35, এটা
আমেরিকার F-35-এর একটা বলা যায় রেপ্লিকা বলতে পারো, বা তাদেরই একটা অন্যরকম ভার্সন সবাই মনে করে সেটা। এই J-35 তুলে দেওয়া হচ্ছে, চীন তুলে দিচ্ছে, এটা 5th জেনারেশন। এটা 5টি তুলে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ, এবং 10টি 2026-এ তারা পাবে। মোট 15টি তারা পেতে পারে বলে সম্ভাবনা আছে। সেখানে আমাদের পঞ্চম প্রজন্মের যে সুখোই 57 হাতে পাচ্ছি আমরা 72টি। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে চীনে। যেহেতু সুখোই 57 হাতে পাচ্ছি, দর্শকদের জন্য বলছি যে আমরা সুখোই 30 MKI ইতিমধ্যে ব্যবহার করি, ফলে আমাদের ক্ষেত্রে স্পেশাল কোনো ট্রেনিং প্রয়োজন নেই পাইলটদের। শুধুমাত্র তার সফটওয়্যার, তার নেভিগেশন এবং স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ কীভাবে রাডারকে ফাঁকি দেওয়া হয় সেটা বোঝার জন্য একটা ছোট্ট শর্ট কোর্সের প্রশিক্ষণ প্রয়োজন। প্রথম 36টি আসবে সরাসরি রাশিয়া থেকে ভারতে, পরের 36টি আমাদের এখানে টেকনোলজি ট্রান্সফার করবে ওরা, এবং আমাদের ব্যাঙ্গালোরে হ্যাল এবং সুখোই যে কর্পোরেশন রয়েছে উভয়ের যৌথ সংযোগে বাকি 36টা তৈরি হবে। অর্থাৎ 72টি 5th জেনারেশনের ফাইটার জেট আমাদের বায়ুসেনাকে সমৃদ্ধ করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ভ্লাদিমির পুতিনের অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের সরাসরি সহযোগিতা আমরা পাচ্ছি। তিনি দ্রুত, অর্থাৎ আমরা আবারও বলছি 2-3 মাসের মধ্যেই তিনি ভারতে পা রাখতে চলেছেন। বেশ, একেবারেই সত্যজিৎ। অর্থাৎ পূর্ব উপকূলে জলপথকে ব্যবহার করে কোথাও একটা 26 ধাঁচে হামলার আশঙ্কার জায়গা যদি তৈরি হয়ে থাকে, গোয়েন্দা রিপোর্ট থেকে এখনই সতর্ক হচ্ছেন আমাদের উপকূলরক্ষী বাহিনী, সঙ্গে আমাদের মন্ত্রক। অবশ্যই সত্যজিৎ একটু সঙ্গে থাকার কথা বলছি, কারণ আমাদের অতিথি এই মুহূর্তে রেডি হয়ে গেছেন, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে 0 আওয়ারে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দেবতাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, স্বাগত আজকে 0 আওয়ারে। আর অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অবশ্যই আমাদের প্রশ্ন থাকবে, গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা। দেবতাংশু, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি ওয়াকিবহালও যে আমাদের নেভি ইস্টার্ন কমান্ড থেকে যেই একটা সিম্বলিক ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট পোস্ট করা হয়েছে, তাতে উপকূলের লক্ষ্যটা পূর্ব দিকে, এবং সেখানে ফ্রিগেট ডেস্ট্রয়ার আছে, এবং কোথাও কিরকম একটা আঁচ আমরা পাচ্ছি যে পূর্ব উপকূলকে ব্যবহার করে সেখানে 26 ধাঁচে হামলা করা হতে পারে কলকাতা সহ বিস্তীর্ণ অংশে। এই একটা দ্বিতীয় বিষয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের সুখোই 57 আসছে, সেটাই দুটো আমাদের নেভি এবং আমাদের যে এয়ারফোর্সের শক্তি কতটা বাড়তে চলেছে, শত্রু শিবিরের জন্য কি বার্তা? সত্যজিৎ বাবু, 26/11 আমরা প্রত্যেকে ওয়াকিবহল, এবং কি ভয়াবহ ঘটনা মুম্বাইতে হয়েছে। এক। দ্বিতীয়, আমরা এর মধ্যে জানি ইতিমধ্যে যে গতকাল একটা বোট, যেটা পাকিস্তান নিয়ে, পাকিস্তানের সেনা ছিল কি পাকিস্তানের জঙ্গি ছিল, কারা ছিল জানি না, কিন্তু রায়গড় মহারাষ্ট্রের একটি জায়গায় একটা অ্যাবান্ডান্ট একটা ইনফ্লেটেবল বোট, যেটা 26/11 যেমন ভাবে এসেছিল ওরকম একটা বোট দেখা গেছে, যার মধ্যে পাকিস্তানের মার্কিং আছে, বোঝা যাচ্ছে যে পাকিস্তানের কেউ লোক এসেছিল, এবং বোটের মধ্যে আপাতত কেউ নেই। তো এইটার জন্য যতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি প্রত্যেকে সতর্ক হয়েছে। 2। তৃতীয়, একইভাবে আপনি যেটা বললেন, আমাদের কাছে বিভিন্ন সোর্সের খবর এবং যে গুপ্তচর যারা এটাকে মনিটর করে, আর যে স্যাটেলাইট পিকচার পেয়েছি, সেখান থেকে আমাদের মুভমেন্ট কিছু দেখা গেছে, কোয়েশ্চেনেবল মুভমেন্ট বঙ্গোপসাগরে, যেটা যে কোনো সার্বভৌমত্ব যে দেশের রক্ষা করতে হবে তাদের সতর্ক করবে। 3। এবং আমাদের পশ্চিমবাংলার সঙ্গে নিয়ার অ্যাবাউট 158 কিলোমিটারের বেশি ম্যারিটাইম বর্ডার আছে বাংলাদেশে, বিশেষ করে বঙ্গোপসাগরে মোর দ্যান 158 কিলোমিটার। এবং যেহেতু আমরা এক্সপিরিয়েন্সড, একবার নেড়া তো বারবার তেল তোলা যায় না, তো আমরা মুম্বাইতে দেখেছিলাম কিভাবে ঘটনা ঘটেছিল। এবং আমরা এটাও জানি যে ISI ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের মোটামুটি কবজা করে নিচ্ছে, এবং তাদের ট্রেনিং চলছে, তাদের জলের ট্রেনিং চলছে, তাদের বিভিন্ন যে IED কিভাবে তৈরি করতে হয়, ব্লাস্ট করতে হয়, তাদের যে প্রশিক্ষণ, সেটা প্রশিক্ষণ কক্সবাজার, চট্টগ্রামের এই পার্বত্য জঙ্গল এরিয়া কিন্তু চলছে। এবং এই জায়গা থেকে যেহেতু একবারে সমুদ্রের পাশে এই দুটো, কক্সবাজার বলুন চট্টগ্রাম বলুন, যে কোনো সময়ে যে ঘটনা ঘটিয়েছে, এই যে প্ল্যান হচ্ছে না, এটা কেউ বলতে পারে না। তো নিশ্চিতভাবে নেভি এবং কোস্টগার্ডকে আরো সতর্কতা বাড়াতে হবে। যে আমাদের এক্সটার্নাল এজেন্সি আছে, তাদের যে NTRO অথবা যে স্যাটেলাইট পিকচার যেগুলো নেয় এই আমাদের গোয়েন্দা বিভাগ, তাদের আরো সজাগ হয়ে, তারা তো আছেই, এবং তাই সেই ইনফরমেশন গুলো যেন ঠিক মতো সার্কুলেট হয়,
যেটা আমরা দেখেছিলাম মুম্বাইয়ের সময় হয়েছিল, অনেকটা গুরুত্ব দেওয়া হয়নি সেই সময়। যদি এই সময় আমরা যখন জানি একটা সতর্কতা আছে, যদি কোনো ইনফরমেশন আসে তার উপর গুরুত্বপূর্ণ ভাবে যেন দেখা হয়। এক তো এই জায়গা থেকে যে কোনো সময় আমরা তো বারবার বলেছি এই 7 যে সিস্টার্স অথবা ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশ ISI এর একটা প্ল্যান, গভীর রকম প্ল্যান চলছে এবং তারা করবে। আবার আমরা বলে দিচ্ছি আজ না হোক কাল না হোক পরশু এটা হবে। সেটা জলপথ হতে পারে, স্থলপথ হতে পারে। অর্থাৎ বলছেন শর্মিষ্ঠা যে একটা আক্রমণের তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমাদের উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করেছে ইতিমধ্যেই। শর্মিষ্ঠা একদমই তাই। সত্যজিৎ এবং দেবতাংশু বাবু দুজনের কাছেই সেই প্রশ্নটাই আমার থাকছে, মানে এই যে আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন মানে নৌবাহিনী আবার নতুন করে তারা অনেকটা তৎপর হচ্ছে, অর্থাৎ গোয়েন্দার কাছে একদম নিশ্চয় কোনো স্ট্রং, যেটা দেবতাংশু বাবু বলছেন যে তারা যে থেমে থাকবে না এবং বাংলাদেশের সঙ্গে এবং যে ISI এর একটা যোগাযোগ আমরা দেখতে পেয়েছি এর আগেও রীতিমতো বাংলাদেশের রাস্তায় ঢাকার রাজপথে ISI ঘোড়ায় চড়ে তারা ফ্ল্যাগ দিয়ে রীতিমতো স্লোগান দিয়ে হাঁটছে, অর্থাৎ নতুন করে তারা যে আবারও একটা ছক কষছে কোনো ডাউটের জায়গা থাকছে না, তাই তো? একদম একদম, যেটা দেবতাংশু বলছিলেন যে আমি সেই প্রসঙ্গেই ফিরবো যে এই যে জলপথ আক্রমণের যে আশঙ্কা এবং আজমল কাসেমরা যেভাবে এসেছিলেন সেটা ইতিমধ্যে সতর্ক করেছে। একই সঙ্গে যে প্রশ্নটা উঠে আসছে যে পাকিস্তানের হাতে চীন তুলে দিচ্ছে J-35 5th জেনারেশনের ফাইটার জেট, অনেকটা শক্তি বাড়বে পাকিস্তানের। এবং রাশিয়া, যে তথ্য আমরা পাচ্ছি, রাশিয়া বলেছে যে তাদের তৈরি, যাদের এয়ারফোর্সের জন্য রেডি করা হচ্ছিল 36টি সুখোই 57, সেগুলোকে ইতিমধ্যে খুব যুদ্ধকালীন তৎপরতা ভারতে তুলে দিচ্ছে রাশিয়া। দেবতাংশু আপনাকে যে প্রশ্ন করবো যে রাশিয়া সরাসরি ভ্লাদিমির পুতিনের সহযোগিতায় আমরা এই 5th জেনারেশনের ফাইটার জেট পাচ্ছি, কতটা আমাদের শক্তি বৃদ্ধি করছে দুটো সাইডে, অর্থাৎ আমাদের ইস্টার্ন পার্ট এবং ওয়েস্টার্ন পার্টে? দেবতাংশু এয়ার সুপিরিয়রিটিতে তো ম্যাসিভ একটা এয়ার সুপিরিয়রিটিতে ইনক্রিজ হবে ভারতীয় এয়ারফোর্সে। আর একটা যেটা বিশেষ, যেটা 57E, যেটা টুইন ইঞ্জিন স্টেলথ এয়ারক্রাফট, মাল্টি রোল স্টেলথ এয়ারক্রাফট, এইটাতে রাশিয়া যেটা বলতে, যেটা আপনি বললেন সঠিকভাবে, কিছু প্লেন প্রথমে আমরা পাবো এবং পরে এটা ট্রান্সফার অফ টেকনোলজি হবে, TOT। তার সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা যেটা আমেরিকা করে না, F-16 অথবা তাদের স্টেলথের জন্য, F-35 এর জন্য সোর্স কোড, এই সোর্স কোডটা রাশিয়া বলেছে শেয়ার করবে ভারতবর্ষ। অনলি একটি রাষ্ট্রের সঙ্গে, যে রাষ্ট্রের সঙ্গে ওরা বিশ্বাস করে রাশিয়া, তারা বলেছে যে এই সুখোই 57E তার সোর্স কোড শেয়ার করবে, ট্রান্সফার অফ টেকনোলজি হবে, টেকনোলজি ট্রান্সফার করবে এবং নাসিক যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের যে আছে ফ্যাক্টরি আছে, সেখানে ওটা ম্যানুফ্যাকচারও করবে। তো ওভারঅল এয়ার সুপিরিয়রিটি বিরাটভাবে ইনক্রিজ করবে। তার সঙ্গে সঙ্গে সত্যজিৎ বাবু, আমরা সুখোই হয়তো স্টেলথ 35ও আমরা কিছু পাবো। এই 35 and 57E এটা কমপ্লিট একটা রিমার্কেবল চেঞ্জ ইন দ্য টোটাল ডাইনামিক্স অফ দ্য এয়ার সুপিরিয়রিটি ভারতবর্ষের হবে। সেইখানে চীনের বিরুদ্ধে আমরা দেখেছি, চীনের যে ফাইটার, সেটা F-10 হতে পারে, 17 হতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র F-16। একটা প্রশ্ন আমাকে রাখবো যে J-35 যদি চীন দিচ্ছে পাকিস্তানকে 5th জেনারেশন, তার যদি কম্পারিজনে যায়, সবাই বিশেষজ্ঞ করে বলেন যে সুখোই 57 অনেক 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 এগিয়ে টেকনোলজির জায়গা থেকে, তার অ্যাগ্রেশনের জায়গা থেকে, এটা কতটা সঠিক? নিশ্চিতভাবে একদম। আমরা তো দেখেছি অফ সিন্ধুরে কি অবস্থা হয়েছিল এবং চায়না একটা কথা রটিয়ে দিল যে অনেক রাফাল পড়ে গেছে, 3টে না 4টে না 5টে বিভিন্ন জায়গায়, অনেক মানে ফিগারটা ওরা বলতে পারছে না। কেউ এক বলছিল, ডিফেন্স মিনিস্টার বলছিল 2, ফরেন মিনিস্টার বলছিল 5। আলটিমেটলি রাফালের যে CEO, সে বলেছে কোনো একটা রাফালের জায়গায় একটা রাফালেও মারতে পারিনি পাকিস্তান। একটা রাফাল 12,000 ফিটে নিজস্ব টেকনিক্যাল জন্যে সেইটা গ্রাউন্ডেড হয়েছে পরে ডিফারেন্ট রিজন, নাথিং টু ডু এই অফ সিন্দুরের জন্য কোনো মিসাইল লেগেছে। তো ওভারঅল যে চাইনিজ যে মাল ইউজ করছিল পাকিস্তান, আমি মালই বলছি, যে 81% অফ পাকিস্তান আর্সেনাল ইজ চীনের সমস্ত, সেগুলো ভারতের যে কোনো এয়ারক্রাফট হোক অথবা ভারতের মিসাইল সিস্টেম হোক অথবা এয়ার ডিফেন্স সিস্টেম হোক, কোথাও
কিন্তু কোনো বড় আঘাত করতে পারেনি। নিশ্চিতভাবে যুদ্ধ হলে একটা দুটো জায়গায় পড়বে, ভাঙবে, কিন্তু বড় আঘাত যেটা ভারত করেছে পাকিস্তানে সেটা নিশ্চিতভাবে করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র প্লেনও ওদের কাছে ছিল, সেই নিয়েও বিরাট কিছু করতে পারেনি। এবং চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা HQ-9 আমরা প্রত্যেকে জানি তার অবস্থান কি ছিল, এবং আমরা পাকিস্তানের 9টা যে জঙ্গি ঘাঁটি বলুন অথবা 11টা এয়ারফোর্স বেস বলুন, সমস্ত কিন্তু মানে মেরে ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে, সেটা লঞ্চ প্যাড হোক অথবা জঙ্গি সংগঠনের মেন যে ভাওয়ালপুর অথবা মুরিদপুর। অর্থাৎ ইউএসএ এবং চীন উভয় দেশের যৌথভাবে যে সমরাস্ত্র ভারতকে ঠেকাতে পারেনি। দ্বিতীয়বাবু, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, তা হলো যে প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংবিধান বাতিলের চেষ্টা করছিল, এবং নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং 3 বাহিনীর প্রধান তারা একটা গোপন কনফিডেন্সিয়াল মিটিং করেছেন, এবং তারা সক্ষতা বাড়িয়েছেন, গার্ড অফ অনার দিয়েছেন, রাষ্ট্রপতিকে বাঁচিয়ে দেশকে বাঁচানোর চেষ্টা করেছেন ওয়াকারুজ্জামান। অন্যদিকে আমাদেরকে তথ্য আসছে যে ইউনুসপন্থী সেনারা তারা তাদের যে জল সীমাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিতে পারে। এই দুটো বিষয় আমরা কিভাবে দেখতে পারি? আমাদের তরফে কোনো রিটেলিয়েশনের কোনো সিদ্ধান্ত হতে পারে কিনা? সত্যজিৎবাবু, আপনি অলরেডি প্রথমে যেটা দিয়ে শুরু করলেন, এই DGFI এর অ্যাকাউন্ট প্রথমে বলেছিল যে আশ্রয় DGFI যে ডিজি ছিল তার পয়সা পত্র ব্যাংকে 50-60 কোটি ছিল, সেটা আটকে দেওয়া হচ্ছে, ফ্রিজ করে দেওয়া, যেটা ভুল। ওরা DGFI এর অ্যাকাউন্টটা ফ্রিজ করেছে। DGFI একটা ধরুন আমাদের এক্সটার্নাল এজেন্সি অথবা মিলিটারি ইন্টেলিজেন্স, আমাদের ইন্ডিয়ান আর্মি মিলিটারি ইন্টেলিজেন্সের যে ফান্ড সেটা গভর্নমেন্ট এসে ফ্রিজ করে দিল, নিজেরই সরকার নিজেরই আর্মি তার ফান্ড ফ্রিজ করে দিল। তাহলে মনোবল কোথায় যাবে এবং কি কাজ করবে? প্রথম, তার মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান আমি ধরে নিচ্ছি মোহাম্মদ ইউনূস, তার নিজের সামরিক বাহিনীর ফান্ড DGFI ফান্ড যা দিয়ে ইন্টেলিজেন্স এজেন্সি সমস্ত কার্যকলাপ হয় শেয়ার করে সেটাকে বন্ধ করে দিল। যে DGFI অনেক ভালো কাজ করেছিল পুরনো সময়, যে ইসলামিক এই যে মৌলবাদী সংগঠন জঙ্গি সংগঠনগুলোকে খবর দেওয়া, বিভিন্ন জায়গায় এগুলোকে উইদিন দ্য রিচ রাখা, সেই কাজগুলো কিন্তু মোহাম্মদ ইউনূস বন্ধ করে দিল। তো একটা বার্তা দিল যে জঙ্গি সংগঠন আরো বেড়ে যাক, মৌলবাদী সংগঠন আরো বেড়ে যাক এবং ভারতবর্ষের দিকে আঘাত করুক। আর আপনি যেটা বললেন একদম কারেক্ট, ওয়াকারুজ্জামান নিশ্চিত মতন চাইছে যে আমাদের শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য, কারণ সেখানে একটা কমপ্লিট অন্যরকম ছক এবং প্ল্যান চলছে। এটাও প্ল্যান চলছে যেটা আপনি বলছেন না, কিন্তু আমার বলতে কোনো আপত্তি নেই, যেহেতু ওয়াকারুজ্জামান ওখানকার সেনা অধ্যক্ষ, তাকে সরানোর, তাকে সে প্রাণেও মারতে পারে, জেলেও ভরতে পারে, কি করবে, কিন্তু একটা প্লট চলছে, তাকেও চিন্তা করতে হবে। তার বিরুদ্ধে কিন্তু একটা বড় অংশ মোহাম্মদ ইউনূসের তার বিরুদ্ধে কাজ করবে। এবং মোহাম্মদ ইউনূস যেটা ভেবেছিল যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র একদম কন্ট্রোলে থাকবে এবং উনি পাপেট, কিন্তু সেটা কিন্তু কন্ট্রোল করতে আপাতত পারছে না। কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল রাত্রিরে বাংলাদেশের ওপর আবার 35%, আগে 37% ছিল, এখন 35% ট্যারিফ চড়িয়ে দিয়েছে 35%। এটাতে ক্লিয়ার যে কোনো ডাইরেক্ট বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ অশান্ত থাক, দক্ষিণ পূর্ব এশিয়া অশান্ত থাক, চায়নার ইনফ্লুয়েন্স অন বাংলাদেশ কমুক, এবং মায়ানমারের ওদের একটা অন্যরকম প্লট আছে, সেই প্লটটা অর্থাৎ একদম সঠিক। আমরা স্ক্রিনে রাখছি যে সেই ট্যারিফটা যেটা ইউএসএ গত রাতেই 35% শুল্ক চাপিয়েছে এবং কোনো ছাড় দেয়নি বাংলাদেশকে। এবং তার পাশাপাশি যেটা দীপ্তাংশ বলছেন যে আশঙ্কার কথা আমরা প্রথমে শুরুতেই বলেছি যে বাংলাদেশে যখন তখন যা কিছু হতে পারে, কারণ ওয়াকারুজ্জামানকে প্রাণ নাশ করেও ক্ষমতা দখলের প্ল্যানিং করছে এই ইউনূস সিন্ডিকেট। সে কারণে আমাদের তরফে ইস্টার্ন নেভাল হুঁশিয়ারি দিয়েছে, কোনো রকম মিস অ্যাডভেঞ্চার জঙ্গিরা করলে আমাদের তরফে ডেস্ট্রয়ার ফ্রিগেট রেডি আছে। যেটা করাচিতে হচ্ছে, সেটা মংলায় হতে পারে, চট্টগ্রামে হতে পারে, সেই হুঁশিয়ারি ইতিমধ্যেই অন্যভাবে ঘুরপথে আমরা দিয়ে রেখেছি। নিঃসন্দেহে একেবারে সত্যজিৎদা এবং একই সঙ্গে দীপ্তাংশ বাবু, দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো জোরাওয়ারের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই যদি কোনো হামলা হয়েও বা একটা আশঙ্কার জায়গা তৈরি হয়ে থাকে, আমাদের উপকূলরক্ষীরা বাহিনী তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে, মন্ত্রক অনেকটা সজাগ দৃষ্টি রয়েছে। জোরাওয়ারের আলোচনা এখানে শেষ করবো। পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবর দেখুন সমজিতের সঙ্গে।